খুব ভালো একটা মেয়ে, খুব সংসারী একটা মেয়ে। ও সংসারে আসার পর থেকে আমার ঘর আলোই আলো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মন্দিরা শুয়ে পড়েছে। ওই কথাগুলো বলতো, কিন্তু আজ তোমাদেরকে আমি কিছু কথা বলবো, এবং সাথে শিউলিও আছে, যেগুলো তোমাদেরকে বলা হয়নি, খুব কম আগেই বললাম। তো বললো তুমি বলো, আগামী দিন ওর কাউন্সিলিং আছে। তো আমি আর শিউলি মিলেই আজকে বলি। শিউলি ওদিকে ফ্যান অফ কর, নাহলে শোনা যাবে না। সেটা হচ্ছে যে তোমরা জানো আগামী গত 3 তারিখে আমাদের ইয়ে গেছে, 2-3 দুটোই, তাই না বাবা? এরকম ফটো আসছে কেন? লাইট জ্বালা, এই দুটো লাইটে কি হবে? যেটা 4টে সেটা জ্বালা, এই দিকের লাইট জ্বালা, এই দিকের। দাঁড়াও বন্ধুরা, খুব অন্ধকার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি আর শিউলি মিলেই বলতে আসলাম। সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের সাথে প্রথম থেকে যুক্ত আছো, তো তারা কম বেশি আমাদের সব কিছুই জানো। অনেকে অনেক কথা বলো, মেয়ে মেয়ে বিয়ে করেছে, ছেলে ছেলে বিয়ে করেছে, হ্যাঁ ব্যাডা বই, মন্দিরা কেন তুমি এই করছো না, ওই করছো না, এই সেই হ্যাডা ব্যাডা। তা সেই সব নিয়ে তো অনেক ভিডিও দিয়েছি। মন্দিরার জীবন কাহিনী কম বেশি সবাই জানো। যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, পেছনের ভিডিও দেখো। মন্দিরার জীবন কাহিনী, বৈশাখীর জীবন কাহিনী, অনেক ভিডিও আছে। মন্দিরার যে আগের বর, মন্দিরার মা, বাবা, সন্তান, সব কিছু নিয়ে ভিডিও চলে গেছে। কারণ জার্নিটা আজকে 3 বছর হতে চললো আর কি। তো মন্দিরার সাথে আমার প্রথম পরিচয় হয় 12 বছর পর। সেটা হচ্ছে 2022 সালের 2রা জুলাই, ফেসবুকের হাত ধরে। এটা তোমাদের এর আগেও হয়তো বলেছিলাম, সেভাবে বলা হয়নি। আর 3রা জুলাই 2022-এ আমাদের দেখা হয়, সেই 12 বছর পর। তো যেদিন দেখা হয় সেদিন আমি এতটা সত্যি জানতাম না যে মন্দিরা বর নেই, ছেলে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে, বৃদ্ধ বাবা, বাড়ির ফ্যামিলির লোক ওকে রীতিমতন মেন্টালি একটা হ্যামারেজ করছে, এই সেই। কারণ ওর ফ্যামিলি খুব একটা বেটার নয়। তো সেখানে দাঁড়িয়ে ও খুবই কষ্টে ছিল এবং দিনও কাটছিল কষ্টে। তা আজকে মন্দিরা আমার কাছে আছে এবং মন্দিরার ছেলে আমার বাড়িতে আছে। তোমরা এগুলো সবাই জানো। আজকে যেখানে মন্দিরা ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারিনি, সেখান থেকে আজকে আমাদের রুদ্র 3-তে উঠবে। তাহলে এবার ভাবো এই 3 বছরে কতটা এদিক ওদিক হয়ে গেছে। প্লাস ও আঁকায় ভর্তি হয়েছে, তারপরে ব্যায়াম করছে, ওটাকে কি বলে, জিমন্যাস্টিক মতনই বলি, হ্যাঁ। তো যাতে ও মানুষের মতন মানুষ হয়, সেই চেষ্টা আমাদের তরফ থেকে যেটুকুনি করার সেটা করছি। প্লাস ওর প্রাইভেট টিউশন রাখা হয়েছে। প্লাস আমার মা বোন তো দেখেই, এটা আর বলার মতন কোনো কথা না। তা তোমাদেরকে আজকে একটা কথা বলি, তোমরা অনেকেই বলো না এটা কেন নয়, ওটা কেন নয়, সেটা কেন। দেখো, যারা কমেন্টস করে তারা করবে, কিন্তু তোমাদেরও এটা জেনে রাখা উচিত 2022 সালে প্রথমে যখন আমরা একে অপরের সাথে কথা বলি, দেখা করি, সেদিন কিন্তু আমরা এটা ভেবেছিলাম না যে আমরা বিয়ের পিঁড়িতে দাঁড়াবো বা বিয়ে করব বা একসাথে এক ছাদের তলায় থাকবো। পরিস্থিতিটা তখন এতটা ইজি ছিল না। ছিল শিউলি? কারণ মন্দিরা তখনও স্ট্রাগল করছে। কারণ ডিভোর্সটা কিন্তু আমার কাছে আসার পরই ওদের হয়, যেটা মিউচুয়াল ডিভোর্সটা হলো আর কি। তার আগে অবধি ডিভোর্সটা হয়েছিল না, কারণ টাকা পয়সার জন্য আটকে ছিল। কারণ কথাই আছে জানো তো, যার পাশে টাকা নেই তার কিচ্ছু নেই, যার পাশে টাকা আছে তার পাশে পুরো দুনিয়া আছে। তোমার কাছে যদি আজকে লাখ টাকা থাকে, তোমাকে শুধু একটা মানে কি বলবো, ফোন করলেই তোমার কাছে 1000 মানুষ চলে আসবে। কিন্তু তোমার কাছে যদি একটা টাকাও পকেটে না থাকে, 100টা বন্ধুকে ফোন করলেও না কেউ আসবে না, কারণ দুনিয়াটাই হয়ে গেছে স্বার্থের। তো সেখানে দাঁড়িয়ে আজকে এই কথাগুলো বলার একটাই কারণ, কারণ তোমরা অনেকেই ভাবো যে কিভাবে কি হলো, কিভাবে কি হলো। কারণ হঠাৎ করেই তোমাদের ভিডিও আমাদের ভাইরাল হয়ে গেছিল যখন নিউজ চ্যানেলে আমরা উঠলাম সমকামী বিবাহ নিয়ে। যেটা তো 2022 সালে কাউকে না জানিয়ে সবার অজান্তে একটা, মানে কি বলবো, সবার অজান্তে মানে সবারই অজান্তে, না মন্দিরার ফ্যামিলি জানে, না আমার মা বাবা জানে, কেউ জানে না। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়ে করব। বিয়ে করার পরেও কিন্তু আমরা এক ছাদের তলায় সংসার করতে পারিনি বন্ধুরা। সংসার করতে আমাদের সময় লেগে গেছিল
সেপ্টেম্বরের 10 তারিখ, মানে জুলাইয়ের 22-এ বিয়ে করেছি, আগস্ট মাসটা পুরো গেছে, সেপ্টেম্বরের 10 তারিখে আমি এই ফ্ল্যাটে আসি মন্দিরাকে নিয়ে। তার আগে কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়, যেমন খাট, আলমারি, ফ্রিজ, শোকেস, এইসব জিনিসগুলো। তো তখন এবার তোমরা বলতে পারো যে বৈশাখী তোমার বাবা মার অবস্থা ভালো, তোমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, কি ব্যাপার হলো? দেখো, আমার বাবা মাকে আমি প্রথমে বলেছিলাম, আমি শুরুটা বলি, আমার জীবন শুরুটা বলতে গেলে অনেক বড় লাইফ হয়ে যাবে, ঠিক আছে? এমন নয় যে মন্দিরাকে বিয়ে করতে হয়েছে বলে আমাকে ছেলেদের জামা প্যান্ট পরতে হয়েছে বা এটসেট্রা এটসেট্রা। আমি শুরু থেকেই এরকম। আমি ওই জন্য বললাম বৈশাখীর জীবন কাহিনী বলে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখো। তো সেখান থেকে দাঁড়িয়ে মন্দিরা আমি খুব স্ট্রাগল করছি, কারণ দুজনেরই পাস্ট আছে অনেক বড়। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আমি কোনো ছেলেকে বিয়ে করে বাচ্চার মা নই, সেই রকম কোনো পাস্ট না, কিন্তু আমারও জীবনে অনেক সংঘাত প্রতিঘাত দিয়ে এসেছে। কারণ যারা যারা আমাদের সমকামী মানুষ আছে তারা কিন্তু অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গাটা পেয়েছে। আজকে যে আমাদের হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে সমকামীরা এক ছাদের তলায় থাকতে পারবে, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে, কোনো রকম কেউ যদি তাদেরকে উল্টো পাল্টা বলে তাদের বিরুদ্ধে থানা পুলিশ কেস খামারি করা যাবে, অনেক কিছু রায় আছে কিন্তু আমাদের সমকামীদের নিয়ে। হয়তো তোমরা অনেকে জানো না, না জানাটাই স্বাভাবিক, কারণ এটা আমাদের কালচারের বাইরে পড়ে কিছু মানুষের কাছে, আবার অনেকেই হয়তো এই বিষয়গুলো জানে। তো তোমরা বলতে পারো এগুলো কেন বলছো, তার কারণ অবশ্যই আমি বলি। তা মন্দিরার স্বপ্ন ছিল ছোট থেকেই যে ও একটা সংসার করবে এবং সেই সংসারটা নিজের হাতে করে সাজাবে এবং ভালো থাকবে, যেটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন হয়। তো যখন আমাদের পরিচয়টা হয়েছিল 2009 সাল, তখন আমরা দুজনাই অ্যাডাল্ট নই এবং মন্দিরার বাবা মা সেই মুহূর্তে 15 বছর বয়সে মন্দিরাকে বিয়ে দিয়ে দেয় বাবা মায়ের পছন্দ করা ছেলেকে। তারপর তো তোমরা জানোই ওর জীবনটা কি হয়েছে। তা মন্দিরার মা মারা গেছে, এটা সবাই জানো। আর সব থেকে যেটা ওর বাড়ির সাথে ও প্রতিঘাত সংঘাত করেছে, ওর ফ্যামিলি, ওর কাকা দাদার ছেলেরা, যেহেতু মন্দিরা হচ্ছে অ্যাডপ্টেড, তোমরা এটা সবাই জানো, সেহেতু ওর বাড়ির লোক ঠিক ব্যাপারটা মেনে নিতে পারিনি। বাড়ির লোক বলতে কারা? জ্যাঠার ছেলে, কাকার ছেলে, পিসির ছেলে, এরা সবসময় চেয়েছে মন্দিরা চলে যাক, মন্দিরা মরে যাক, মন্দিরা ক্ষতি হোক, তাহলে ওরা থাকার। বললাম না এই ভিডিওতে অনেক ব্যাপার আছে বন্ধুরা, অনেক ব্যাপার আছে। তোমরা বলো না এক কথা বারবার বলো কেন, কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে অনেক কিছু ঘটে, যেগুলো তো সবকিছু ভিডিও করে দেখাতে পারি না, তাহলে অনেকের অনেক পর্দা ফাঁস হয়ে যাবে। থাক, সেই সব আমার কোনো ইন্টারেস্ট নেই, কারোর ক্ষতি করব বা ক্ষতি চাইবো। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন মন্দিরাকে নিয়ে আমি বেরিয়ে আসব, তখন ওর বৌদি ওকে ভীষণভাবে মারলো এবং ওর বৌদির মেয়েও ওকে মারলো। কেননা ওর বৌদিরা চেয়েছিল 50 বছর একটা বুড়ো লোকের সাথে মন্দিরাকে বিয়ে দিয়ে দিতে, যার আবার মন্দিরার থেকেও বড় বড় ছেলে আছে। সেইখানে আমি রুখে দাঁড়াই এবং আমি মন্দিরাকে বিয়ে করি। সেই মুহূর্তে দাঁড়িয়ে তখন আমাদের কেউ জানি না যে আমরা এক ছাদের তলায় থাকবো, সংসার করব। সেখান থেকে দাঁড়িয়ে আমি আর ও ডিসাইডেড করে ফেলি যে আমরা পালিয়ে যাব। তোমরা এগুলো কেউ জানো না, এইসব কথা নিয়ে কোনোদিন বলিনি। কোথায় যাব, কিভাবে যাব, কিচ্ছু জানি না, কোনো চেনা পরিচিতি নেই। পালিয়ে গেলেই তো হলো না, খেতে পড়তে থাকতে তো হবে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে তখন আমি আমার বাড়িতে বলেছিলাম না, এটাও একটা কারণ, সেই মুহূর্তে বলেনি। তারপর মাকে বললাম, মা তখন বলল যে কোথায় যাবি তুই, ফ্ল্যাটেই থাক। কারণ এই ফ্ল্যাটটা কিন্তু আমার মায়ের, মানে আমার বাবা মায়ের। এই ফ্ল্যাট কেনা হচ্ছে 2020 সালে। তো ফ্ল্যাটে বন্ধই ছিল, কোনো রকম ডেকোরেশন হয়েছিল না। তোমরা তো আমাদের ভিডিও অনেকদিন ধরেই দেখছো, ডেকোরেশন তো হলো এই 1 মাস 1.5 মাস হলো জাস্ট এই ঘর সাজানো। তো জাস্ট ফর কিনে আমার বাবা রেখে দিয়েছিল, কারণ আমরা দুই বোনকে দুটো জিনিস দেবে। তা আমাকে আমার বাবা এই ফ্ল্যাট দিয়েছে, বোনকে জমি দিয়েছে, আর আমার নিজস্ব বাড়ি আছে, যে বাড়ি আমাদের দুই বোনের নামে করার কথা। যাই হোক, এরকম একটা চিন্তাধারা ছিল বলেই মানুষে অ্যাসেট তো করে, তাই না? সে কাকে দেবে না দেবে সেটা পরের কথা, কিন্তু এটা আমাকে আমার বাবা গিফটই করে দিল ইদানিং কালে। এই তখন আমার মা বলে যে তুই ফ্ল্যাটে থাক, চিন্তা নেই। আর মন্দিরা তখন আমাকে প্রতিশ্রুতি দেয়, আমি তখন 5,000 টাকা মাইনের একটা সেলসম্যানের কাজ করি। বন্ধুরা ভালো করে শুনবে কথাগুলো। এবং মন্দিরার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, ওর বাবা একটা পেনশন পেতেন।
তো মন্দিরা আমাকে বলল তোমার 5,000 টাকা আর আমার বাবার যেটুকুনি পেনশন পাবে, কারণ ওর বাবা হিউজ টাকা পেনশন পেতেন না, এরও একটা কারণ আছে। ওর বাবা বিআরএস নিয়েছিল রিটায়ার হওয়ার আগেই। তো যারা বিআরএস নিয়ে নেয় তাদের কিন্তু পেনশন, ধরো ওর বাবার সাথে যারা কাজ করতো তারা যদি 35,000 টাকা পেনশন পায়, ওর বাবা সেখানে 18,000 টাকা 20,000 টাকা পেনশন পায়, এরকম একটা ব্যাপার। তা তখন আরো কম। তো আমাকে বলল যে আমাদের এই দুজনার, আমার বাবার পেনশন আর তোমার মাইনে দিয়ে কোনো রকম ভাবে সংসারটা চলে যাবে। সেই ভরসা হাত ধরে আমার আর মন্দিরার বাড়ি ছেড়ে বেরোনো, বেরিয়ে আমার বাড়িতে আসা। এবার তোমরা বলতে পারো তোমার মা বাবা কেন পাশে দাঁড়ায়নি? তোমার মা বাবা যখন জানতো, আমার প্রতিজ্ঞা, মন্দিরার প্রতিজ্ঞা এটাই ছিল, নিজেদের ভালো থাকাটা যখন নিজেরা করতে চাইছি, কারুর কাছ থেকে কোনো রকম সহযোগিতা আমরা নেব না। যেহেতু ওর বাবা আমার কাছে থাকবে এবং ওর বাবার কেউ নেই, ওই যে বললাম ওর বাড়ির লোক থাকতেও নেই, তো ওর বলল যে দেখো আমি আমার বাবার পেনশনটুকুনি আমার বাবা তো আমাকেই হাতে তুলে দেয়, সেখান থেকেই এতদিন কষ্টে শিষ্টে কোনো রকম ভাবে চলছিল। কারণ ওর বর ওর নামে অনেকগুলো লোন করে রেখে গেছিল, যেগুলো তোমরা জানোই না, অনেক ঘটনা আছে বন্ধুরা। এত ইজি মন্দিরা বৈশাখী যতটা ইজি আজকে দেখছো না, ততটা ইজি 2022 সালে ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে তবে আজকের এই আনন্দ, ঘর বাড়ি সবকিছু দেখতে পাচ্ছ। তো সেই লোনগুলো শোধ করে আমার মা, এবং মন্দিরার নামে ভালো মোটা অ্যামাউন্টের একটা লোন করে গিয়েছিল। যাই হোক, তারপরে ডিভোর্সটা ঠিকঠাক হলো, সেখানে টাকা পয়সা ঢাললো। আমার বাবা আমাদেরকে 1 মাসের মুদিখানিটা রানিং করে দিল, এবং টুকিটাকি মন্দিরা যা ধার করেছিল, মন্দিরা ধার করেনি, করেছিল হচ্ছে ওর এক্স হাজবেন্ড। তারা বাড়ির ওপর এসে, মানে কি বলবো, টাকা পেলে মানুষ কি করে, আদায় করতে তো আসবে। আমি যদি কারুর কাছে টাকা পাই আমি তো তার কাছে যাবই, তাই না? তো যাই হোক, মান সম্মানের ব্যাপার, ফ্ল্যাটে থাকি, এখানে সবাই ট্যাটাসবান ঘরের লোক আর কি। কেউ চাকরি করে, কেউ হচ্ছে ডাক্তার, কেউ ভালো স্কুল টিচার, কেউ সোনার দোকান, ভালো ভালো ট্যাটাসের লোক আমাদের এই ফ্ল্যাটে থাকে। তখন আমার কেন জানি না নিজেকে খুব ছোট হতে মনে লাগলো, যে এদের কাছে আমরা কিছুই না। আর আমাদেরকে তখন সবাই না কেমন একটা তাচ্ছিল্যর চোখে দেখতো, এরা ভিখারি, এরা কেমন, ঘরে রং নেই ঢং নেই, সেরকম ভালো পোশাক আশাকও খুব একটা ব্যাপার ছিল না। কারণ নিজেরা সংসার চালাবো বলে প্রতিজ্ঞা করে বেরিয়েছি, মা বাবার কাছেও দিতে চেয়েছিল কিন্তু আমি নিইনি। যেটুকুনি মা বাবা জোর করে সেই মুহূর্তে দিয়েছিল সেইটুকুনি এইগুলো সব করেছি। ধার মিটালাম, ওর ডিভোর্স করালাম, সবকিছু আর কি, এইগুলো আর কি, টাকা পয়সা সবকিছু। রুদ্রকে স্কুলে ভর্তি করানো, তার টিচার ঠিক করা, তখন কিন্তু আমাদের ক্ষমতার বাইরে এগুলো সম্পূর্ণটাই আমার মা বাবা এবং আমার শ্বশুর মশাই দুজনা মিলে। মিথ্যে কথা বলে লাভ নেই মানুষের নামে। তো ফ্ল্যাটের লোক আমাদেরকে খুবই তাচ্ছিল্য করতো, কারণ আমাদের কাছে টাকা নেই বলে সেই মুহূর্তে। কারণ এখানে যারা যারা থাকে ট্যাটাসবান, তাদের ঘর দেখলে তাক লেগে যাবে, এরকম একটা ব্যাপার তখনকার দিনে দাঁড়িয়ে আমাদের কাছে সেটাই মনে হয়েছিল। এবং তখন আমার বাবা বলল যে তোরা থাক, চিন্তা নেই, আমি এই ঘর তো ঠিক করতামই, আমি করে দেব। তো যাই হোক, তারপরে মন্দিরা আমি অনেক কষ্ট করে, এমন দিন গেছে বন্ধুরা, মন্দিরার কানের দুল বিক্রি করে আমাদের সংসার চলেছে, ঘরের কাঁসা পেতলের জিনিস বিক্রি করে আমাদের সংসার চলেছে। কারণ দেখো, দুটো মানুষের চলতে গেলে, একটা ফ্ল্যাটে থাকতে গেলে তাতে কিরকম কি খরচা পড়ে বা কিরকম কি ব্যাপার তোমরা সবাই জানো। কারণ ফ্ল্যাটের একটা মেনটেনেন্স চার্জ আছে, লাইটের বিল আছে, নিজেদের খাওয়া দাওয়া সবকিছু আছে। তখন হয়তো হ্যাঁ এটা বলতে পারো আমাদের তখন অত 4 চাকা হেডা বেডা এত শখ শৌখিনতা ছিল না, কিন্তু বাঁচতে গেলে যেটুকুনি দরকার সেটুকুনি তো ছিল। তারপরে যাই হোক, মন্দিরা আসার পর আমার জীবনের প্রথম আগমন হচ্ছে আমার বাইক। ও জোর করে আমাকে বাইকটা চেঞ্জ করিয়ে দিল, কারণ আগের বাইকটা আমার অনেক সমস্যা হচ্ছিল, সার্ভিসিং করা তো গাদা টাকা খরচা হচ্ছিল, বয়সও হয়ে গেছিল। প্রথম আমাদের কিস্তিতে বাইক কেনা, তখন কিন্তু তাই বলে আমার মাইনে বেড়ে যায়নি, মাইনে কিন্তু সেই একই ছিল। তো তার মধ্যেই আমরা কষ্টে শিষ্টে কোনো রকমে বাইকের কিস্তি দিতে থাকলাম। তারপর আমার মা বলল বাইকের কিস্তি দিতে হবে না। আমি হয়তো 30,000 টাকা মতন কিস্তি দিয়েছিলাম, বাকি টাকাটা আমার মা পুরো শোধ করে দিল। তারপরে আমার মা জানতে পারলো, দেখো কথা তো হাওয়ায় ভাসে, যে আমরা খুব কষ্ট করে দিন চালাই, আমরা
নিই না মানুষের কাছ থেকে, মানে মা বাবাকে বলি না বা বলার প্রয়োজন মনে করছি না, যেহেতু নিজেরা সংসার করব একসাথে প্রতিজ্ঞা করেছি বলে। তখন আমার মা হাল ধরলো। আমার মা তখন আস্তে আস্তে করে আমাদেরকে কিছু কিছু টাকা দিয়ে আমাদের সংসারটাকে রানিং করে দিল। ঠিক তার পরপরই আমাদের ফেসবুকের ভিডিও ভাইরাল হয়ে গেল, খবরে নিউজের চ্যানেলে সবকিছু বেরিয়ে গেল, একেও সেই হাত ধরেই পাওয়া। তারপর শিউলিও চলে আসলো 2023-এ। তারপর যখন আমরা ফেসবুক ইউটিউব থেকে আর্নিং শুরু করলাম, প্রথম আমরা আর্নিং পেয়ে আমাদের বাড়িতে গোপাল আছে, তোমরা সবাই জানো, গোপালের পুজো দিই। কারণ মন্দিরা বলেছিল যে যতদিন আমাদের আর্নিং থাকবে চেষ্টা করব গোপালকে বড় করে একবার পুজো দেওয়ার। অনেক ইউটিউবাররাই এসছে আর কি, যাই হোক এগুলো তো পরের কথা। তো তখন দাঁড়িয়ে যে স্ট্রাগেলগুলো করেছি, তখন আমাদের পাশে কেউ ছিল না, কেউ ছিল না বন্ধুরা। আজকে এই যে এত জ্ঞান দেওয়ার মানুষ হয়ে গেছে না, এটা কেন করনি, ওটা কেন করনি, এটা করলে ভালো হতো, একটা মেয়েকে বিয়ে করে কি পেলে, কি সংসার, এটা নাটক হচ্ছে, কেউ বলছে পুতুল খেলা করছো। একটা কথা জোর গলায় বলতে পারি, মন্দিরার হাজবেন্ড তো খুব ভালো কিছু ওর জীবনে করে গেছিল, যে সাফারটা ও আজকে করছে। মেয়েটার সুস্থটা শরীর ব্যস্ত, কারণ ওকে 3 বার ওকে বিষ খাই দেওয়া হয়েছে, এটা সবাই জানো। তাহলে একটা ছেলে হয়ে সে কি করে গেল? আজকে একটা বাবাহীন ছেলে বড় হচ্ছে, এর ছেলেটাও তাই। তাহলে এরা কি বাবা না বাবা নামে কলঙ্ক? তোমরাই বলো না। ওর বাড়ির লোক কি করলো? মন্দিরার বয়সী যার 2টো ছেলে আছে তার সাথে বিয়ে ঠিক করে ফেললো, যার বয়স 50 থেকে 55 বছর, তখন মন্দিরার বয়স 25 বছর, মানে বাবা মেয়ের বয়সী লোক। তোমরাই এবার বলো না, কোথায় ছিল তোমাদের মতন এইসব শুভাকাঙ্ক্ষী মানুষগুলো, এত বড় বড় যারা লেকচার মারো? সেদিন ওই পাঁচ থেকে এই বৈশাখী ব্যানার্জি ওকে হাতটা ধরে তুলে এনেছিল বলে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে। আমি তুলে আনার হয়তো কেউ না, ভগবান চেয়েছিল হয়তো। ওর সাথে আমার ঘর বাঁধা, ঘর লেখা, কে খণ্ডাবে সেটা? দেখো, না হলে যার সাথে আমার 12 বছর আগে প্রেম হয়েছিল হয়তো, তখন প্রেমের অতটাও বুঝতাম না, ঠিক আছে? তারপরে ওর বিয়ে হয়ে গেল, বাচ্চা হলো, ওকে বিক্রি করে দিল ওর হাজবেন্ড। আমি এসব কিছুই জানি না বন্ধুরা, এগুলো তো আমি পরে শুনলাম ঘটনাগুলো। তাহলে কোথায় ছিল সেদিন তোমাদের এই মানবিকতা, এত ভালুসের মুখোশধারী মানুষগুলো? সেদিন তোমরা মন্দিরের পাশে ছিলে না? কেন থাকোনি? কেন হেল্প করনি ওই মেয়েটাকে? আজকে মন্দিরা কেন বৈশাখী বৈশাখী করে? আরে আমি এটুকুনি বলতে পারি যে একটা ছেলে হয়ে যা না করে দেখিয়েছে, আমি একটা মেয়ে হয়ে ক্ষমতা রেখেছি, করছি। আজ 3 বছর পেরিয়ে 4 বছর সংসার রানিং আমার। আজকে শখ ফুর্তি, এত আভাব বিলাসবহুল সবকিছু আজকে নিজেরাই ইনকাম করছি, কখনো লোকের কাছে হাত পাতিনি। সবসময় চেষ্টা করেছি নিজেদের ইনকামে নিজেরা দাঁড়াবো, নিজেদের শখের জিনিস নিজেরা ইনকাম করে দাঁড়াবো। আজকে এই যে ব্যবসাটা করছি, মন্দিরের শখের ব্যবসা, ও সবসময় চেয়েছিল যে আমি একটা নিজে ব্যবসা করব, ভালো একটা জায়গা হবে, পরিচিতি হবে। মানুষের স্বপ্ন তো অনেক রকম থাকতে পারে। আজকে মন্দিরের ব্যবসার টাকা যেটুকুনি আমাদের লাভ হয়, তোমাদের তো গতকালকার লাইভে বলেছি, একটা অংশ মন্দিরের ওষুধ খরচা, টেস্ট, সবকিছু খরচা হয়, কিছুটা দুস্থ মানুষদের কাছে যায়, কিছুটা পোষ্যদের খাওয়া দাওয়া হয়। ও বলুক ও তো এসছে, আজ 3 বছর ও এসছে, হয়ে যাবে আবার। তো সেখানে দাঁড়িয়ে এটুকুনি গর্ব করে বলতে পারি, দূর থেকে দেখে অনেক কিছু মনে হয়, যে যে জায়গাটা স্ট্রাগল করে না, সে বুঝতে পারে যে পরিস্থিতিটা ঠিক কতটা কঠিন হয়েছিল বা কি জায়গা থেকে আজকে মন্দিরা এসেছিল। এই যে মন্দিরা সাইকোলজি প্রবলেম হয়েছে, কেন হয়েছে? ওর পাস্টের অভিজ্ঞতা ভীষণ থেকে ভীষণতর খারাপ, ভীষণ থেকে ভীষণতর খারাপ। একটা মানুষকে 3 বার বিষ খাওয়ানো, নিজের হাজবেন্ড 1.5 লাখ টাকার জন্য অন্য একটা ছেলের হাতে নিজের বউকে বিক্রি করে দেয়া, এগুলো কি খুব ইজি ব্যাপার ছিল বন্ধুরা? তোমরাও তো কোনো না কোনো ঘরের মেয়ে, কোনো না কোনো ঘরের বউ, তোমরাই বলো না। তাহলে সেই মেয়েটা জীবনে কি পেল? এমনি মেয়েটা অ্যাডপ্টেড, লোকের কাছে কথা শুনতে শুনতে, তুই তো অনাথ, তুই তো অনাথ, যেই পারে সেই ওকে বলে। আরে কে অনাথ? অনাথ আমরা সবাই। এত তো অনাথ আশ্রমে মানুষ থাকে সবাই, তাহলে কারো না কারোর তো তারা সন্তান। আজকে মন্দিরার যে নিজের এখন বাবা মা, তারা অঢেল সুখে মন্দিরাকে ভালোবেসেছে, এবং মন্দিরার বাবা মন্দিরান্ত প্রাণ। তোমরা যদি আমাদের প্রতিদিনের ভিডিও দেখো না, আশা রাখি তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে। তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই আজকে বলার একটাই কারণ,
যে এই যে 3টে বছর পেরিয়ে আমাদের সামনে 22শে জুলাই আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, আরো একটা কোশ্চেন তোমাদের কাছে, আমি কেন ছেলের মতন থাকি? আমার ভালো লাগে বস, আমি থাকি। আমি ছোটবেলা থেকেই এরকম। তোমরা যারা আমার জীবন কাহিনী দেখেছো বা শুনেছো বা আমার আশেপাশে যা অনেকেই আছে, এমন নয় যে মন্দিরাকে বিয়ে করতে হয়েছে বলে ছেলেদের মতন চুল কাটতে হয়েছে বা জামা প্যান্ট আমার ভালো লাগে, আমি এই অ্যাটিটিউডটাকে ভালোবাসি। আমি এটাই বোঝাতে চাই যে বস, আমি একটা মেয়ে হয়েও ছেলের মতন করে দেখিয়ে দিলাম, আর একটা ছেলে হয়েও ড্যাশ 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 থেকেও, আর বললাম না এই ভাষাটা, তারা যে কতটা মাহাত্ম্য পুরুষত্বের কাজ দেখায়, আমি তো সেটা ভেবেই চমকে যাই। নালে চারিদিকে আজকে নারী নির্যাতন, রেপ, বউ বিক্রি, মানে সত্যি যেটা নিজে আমি চোখে দেখলাম মন্দিরার জীবন দিয়ে, বিশ্বাস করো বন্ধুরা, আমি ঘেন্না পাই, আমি তীব্র ঘেন্না পাই এই জিনিসগুলোকে। আমি একটা মেয়ে বর হয়ে অনেক বেটার আছি, অন্তত মানুষটাকে হাসি খুশি সুখে রাখার চেষ্টা করছি। আর আজকে এই মেয়েটাও আমার বাড়িতে 3টে বছর হলো এসছে, ও বলুক যে ও কিরকম আছে বা কিরকম দেখেছে। যখন এসছিল তখনও কিন্তু আমাদের অভাবের সংসার ছিল, জিজ্ঞেস করো। তখন আমরা, ও আসার পর আমাদের প্রথম পেমেন্ট ঢোকে, ঠিক না ফুল শিউলি? ও জানে সেটা। তো তারপর থেকে আস্তে আস্তে করে সেই জায়গা থেকে আজ এই জায়গায় আসা। মন্দিরের পেছনের অ্যামাউন্ট ভালো একটা খরচা আমার হয়ে গেছে। প্ল্যানিং ছিল, তোমরা অনেকেই বলো যে তোমরা একটা দোকান নাও, দোকান করো, ইচ্ছা তো আমাদেরও আছে, কে না চাই না বলো? কিন্তু দেখো সবকিছুই ওই যে বললাম, যার পাশে টাকা আছে তার পাশে সবকিছু আছে, যার পাশে টাকা নেই তার কাছে কিচ্ছু নেই। যেটুকুনি যা ইনকাম আমাদের হয়, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের সংসার চলে যায়, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার একটা দোকান করা, সেখানে স্টক ঢোকানো একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার। ভগবান যদি পাশে থাকে, তোমাদের ভালোবাসা পাশে থাকলে নিশ্চয়ই মন্দিরার স্বপ্ন আমরা একদিন পূর্ণ করবই, কি শিউলি? তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে আজকে তোমাদেরকে হয়তো 20 মিনিটের মধ্যে সবকিছু বলে উঠতে পারলাম না, কিন্তু তোমাদের যারা মন দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে, নিজের মনে হাত রেখে বললেও তো যে কথাগুলো একটাও মিথ্যে বললাম না, সত্যি বললাম। কারণ সিম্পাথি নেওয়ার জায়গা আমাদের নেই, নিজেদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেকে ভাবো ভিউজের জন্য হয়তো অনেক কিছু বলি, আরে ভাই ভিউজের কথা যদি বলো, আজকে তোমরা যেটুকুনি ভালোবেসে ভিডিও দেখো সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। নিজের জীবন দিয়ে ভাই মিথ্যে কথা বলে সিম্প্যাথি কুড়িয়ে কোনো লাভ আছে? আর এটা সবাই জানে মন্দিরার ছেলে আছে, ছেলেটা কি আকাশ থেকে পড়লো? তাহলে ওর পাস্ট আছে, পাস্টকে কেন তাহলে বরের সাথে ডিভোর্স হলো? কারণ তো অবভিয়াসলি আছে। কেউ কি নিজের সুখের সংসার ছেড়ে আসতে চায়? আর মন্দিরার সাথে আমার যখন ফেসবুকে পরিচয় হয় 2022 সালে, ও অলরেডি সেপারেট। তখন ওর বরের সাথে রীতিমতন ঝামেলা অশান্তি চলছে, ওর বর অকথ্য ভাষায় গালাগালি, সেই সব ফোনের রেকর্ডিংও আমার কাছে আছে, যদি কোনোদিন সময় হয় তোমাদেরকে শোনাবো আমি। এবং শিউলির বড় তাই, সেম ক্যাটাগরি, মানে নেশাখোর মাতাল, মানে কি বলবো তোমাদেরকে, ভাষায় বলার মতন, মানে মেয়েগুলোর জীবনটাই পুরো নষ্ট করে দিয়েছে। এবার তোমরা বলতে পারো যে তাই বলে কি একটা মেয়ের সাথে বিয়ে করতে হবে? ওর মনে হয়েছে আমি ওর কাছে গেলে ভালো থাকবো, যেহেতু ওর সাথে আমার পূর্ব প্রেম সম্পর্ক একটা ছিল এবং ও আমাকে ভালো করে জানতো, প্লাস ওর বাবার সাথে আমার ফ্যামিলির একটা পরিচয় ছিল, কারণ মন্দিরার বাবার কাছ থেকে আমার বাবা একটা জমি কিনেছিল, তোমরা সবাই জানো। সেই সূত্র ধরেই মন্দিরার সাথে কিন্তু আমার পরিচয়। সেটা 2009 সাল, আর এটা 2025 সাল, মাঝখানে দেখো একটা যুগ পেরিয়ে চলে গেছে। তো কষ্ট আমরাও করেছি, এখনো করি। অনেক কিছুকে বাঁয়ের খাতায় পেলে, অনেকের অনেক কথাবার্তাকে ফেলে তবেই কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছি সম্মানের সাথে। কখনো কাউকে গিয়ে খারাপ কথা, কাউরির খারাপ চাওয়া, কাউকে বাজে মন্তব্য করা জীবনে কোনোদিন করিনি, করবও না, কারণ সেই মেন্টালিটি আমার নেই, মন্দিরারও নেই। খুব ভালো একটা মেয়ে, খুব সংসারী একটা মেয়ে। ও সংসারে আসার পর থেকে আমার ঘর আলোই আলো হয়ে গেছে, আমার জীবন জীবিকাটাই বদলে গেছে। আর আজকে এই ঘর দেখছো না, এতদিন কিন্তু আমার বাবা করব 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 করে বলেছিল, কিন্তু ও এতটাই লক্ষ্মী, দেখো করেও হয়েও গেল। কথাই বলে না যে কিছু মানুষ জীবনে আসলে তাদের জীবনে অনেক উন্নতি হয়, তো আমার জীবনের উন্নতিটাও শুরু হয়েছিল ওই 2022 সাল থেকে। নাহলে আমিও কিন্তু ল্যাদ খাচ্ছিলাম, জীবনে সেরকম সাকসেস সত্যি আমিও পাইনি, এটা একদম সত্যি কথা।
বলতে আমার কোনো দ্বিধা নেই। যেটা সত্যি সেটা তো বলতে কোনো বাধা নেই। তো সেখানে দাঁড়িয়ে আমার মা বাবাকে আজকে কেন মাথায় তুলে রাখে জানো? ওর লক্ষ্মীশ্রীর জন্য। আমার মা সব সময় বলে এটাও আমার আর একটা মেয়ে, আর নাতি অন্তত আমার বাবা প্রাণ, রুদ্র অন্ত্র আমার বাবা প্রাণ। ফ্ল্যাটে এনে যদি আমি একটা দিন রাখি আমার বাবার দীর্ঘশ্বাস উঠে যায়, থাকবে না এই বাড়ি, এখানে আমার বাড়িতে থাকবে আমার নাতি। তাহলে এবার বুঝতে পারছো তো যে কোথার থেকে কোথায় পৌঁছেছি। এতটাও ইজি ছিল না বন্ধুরা। এর ভেতরেও আরো অনেক কিছু তোমাদেরকে বললাম না, কারণ ভিডিওটা অলরেডি 25 মিনিটের হয়ে গেছে। শুধু এটাই বলবো যে জিরো থেকে হিরো হওয়াটা এতটা ইজি ব্যাপার হয় না, আর হিরো আমরা এখনো কেউই হতে পারিনি। জীবনের সাথে প্রতিটা দিন লড়াই করে আজকে এই জায়গাটায় তোমাদের আশীর্বাদে খেয়ে পড়ে নিজেদের একটু একটু শখ ফুর্তিগুলো, ইচ্ছাগুলো হয়তো একটু একটু করে পূরণ করছি। তার মধ্যে তো অসুস্থ হয়ে পড়লই, এটা একটা কারণ ডাক্তার, তোমাদের এর আগেও বলেছি আবারও বলছি, ডাক্তার সোজা পুরো প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ওর 3 বার যেহেতু বিষ খাওয়া আছে শরীরে, তার একটা বিশাল বড় এফেক্ট ওর শরীরে পড়েছে। যত বয়স বাড়বে তত সেটা ঘনীভূত হবে। তবুও দেখো, মানুষ সবসময় চাই সুস্থ হয়ে যাক, সুস্থভাবে বাঁচুক। আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি রাখছি না, আপ্রাণ আমি চেষ্টা করছি। আর সবাই এই যে বলছে না এটা করো ওটা করো সেটা করো, ওই যে প্রথমেই বললাম যে সবকিছুর জন্য মানুষের পকেটে দরকার আগে পয়সা, তারপর সবকিছু। কারণ মন্দিরার কোনো হেলথ ইন্স্যুরেন্সের কার্ড ছিল না, যেটাই রিসেন্টলি 1 মাস কি 1.5 মাস হলো আমরা করিয়েছি। যেহেতু ওর অসুস্থ হয়ে যাচ্ছে, পরবর্তীকালে কোনো সমস্যা হলে সেটা আমরা বেনিফিট পাবো বলে। ঠিক আছে, তো তোমাদেরকে এটাই বলবো, আগে শোনো, আগে বোঝো, আগে দেখো। ফালতু মানুষকে এমন কিছু বলো না। কথাই আছে জানো তো, ওপর দিক থেকে থুতু ফেললে কিন্তু নিজের গায়ে এসেই পড়ে। কারণ আজকে তুমি আমার খারাপ চাইবে, ভগবান কিন্তু সিনও করে, রিপ্লাইও করে। কিভাবে তোমার খারাপ হয়ে বেরিয়ে যাবে তুমি জানতেও পারবে না। হয়তো তোমার মনেও নেই যে বৈশাখীকে ওই দিন একটা গালাগালি দিয়েছিলাম, ভগবান কিন্তু নোট করে রেখেছে যে হ্যাঁ বৈশাখীকে ওই দিন ওই লোকটা গালাগালি দিয়েছিল বিনা কারণে, রিটার্ন কিন্তু সে ঠিক দিয়ে দেবে। আমি এটাতে বিশ্বাসী খুব, এবং খুব ভয় পাই। তো যাই হোক, আজকে তোমাদেরকে এটা বলার একটাই কারণ, আমাদের জার্নিটা এতটা ইজি ছিল না। সেই জায়গা থেকে আজ এই জায়গাটা, এখনো আমরা স্ট্রাগল করছি। এখনো বলবো না যে আমরা একদম বিশাল ব্যাপার, খাটছি, কর্ম করছি, করে দুটো নিজেদের ইনকাম নিজেরা ভাত খাচ্ছি। এটাই হচ্ছে মধ্যকথা, কারণ আমরা সবাই মধ্যবিত্ত। এবং মন্দিরে আসার পর থেকে আমার অ্যাচিভমেন্ট বলতে অনেক কিছু হয়েছে, সেটা আলাদা একটা ভিডিওতে আমি অবশ্যই বলবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম। আশা রাখি তোমরা কমেন্টগুলো করবে, আমি অবশ্যই সেই কমেন্টগুলো পড়বো।